নমস্কার বন্ধুরা, ভারতবর্ষের রাজনীতিতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে যেটা স্বাধীনতার পরে প্রথম ঘটেছে এবং যার প্রভাব প্রত্যেকটি রাজ্যে প্রত্যেক রাজ্যপালের ওপরে পড়ছে। যে ঘটনা নিয়ে দিন রাত ডিবেট হওয়ার কথা প্রত্যেকটা টিভি চ্যানেলে সারা দেশে, সেটাকে চাপা দিয়ে দেওয়া হয়েছে। কেন চাপা দিয়ে দেওয়া হয়েছে? কারণ এইটা বিজেপির জন্য গত 11 বছরে সবচেয়ে বেশি অস্বস্তির, সবচেয়ে বেশি লজ্জার, সবচেয়ে বেশি বিড়ম্বনার। কেন্দ্রের এনডিএ সরকারের জন্য এমন অস্বস্তিজনক ঘটনা গত 10 বছরে আর ঘটেনি। শুধু তা না, স্বাধীনতার পরে 1947 সাল থেকে এখনো পর্যন্ত এটা একটা অতীব ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে, অথচ এ নিয়ে আলোচনা হয়নি। তার কারণে এই অতীব ব্যতিক্রমী ঘটনাটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা একদম না টেনে শুনবেন, কারণ এটা যারাই রাজনীতি করেন, রাজনীতি পছন্দ করেন, রাজনীতির খবরাখবর রাখেন, রাজনীতি ব্যাপারে আগ্রহী, তাদের সবার জন্য অবশ্যই জানার মতন ঘটনা এটা। কি সেটা হলো ভারতবর্ষে প্রথম রাজ্যপালের অনুমোদন ছাড়া, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া 10টা বিল আইনে পরিণত হয়ে গেছে। 10টা আইন, এমন আইন হয়েছে যে আইনে রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের স্বাক্ষর করার আর প্রয়োজন দেখা দেয়নি। আইনগুলো তৈরি হয়েছে, মানে আইনে পরিণত হয়েছে বিলগুলো সুপ্রিম কোর্টের আদেশে। স্বাধীনতার পরের ইতিহাসে কংগ্রেস দীর্ঘদিন শাসন করেছে, জনতা পার্টির শাসন দেখেছি আমরা, তৃতীয় মোর্চার শাসন দেখেছি, বিজেপির এনডিএ সরকার দেখেছি। এর আগে কোনো দিন ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেনি। জানেন আপনারা ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে তামিলনাড়ুতে, ডিএমকে শাসিত তামিলনাড়ুতে, যেখানকার মুখ্যমন্ত্রীর নাম হলো এম.কে. স্ট্যালিন। যেহেতু সেখানে বিরোধী দলের সরকার, যেহেতু সেখানকার মুখ্যমন্ত্রী তাদের পছন্দের না, যেহেতু সেখানে সরকার পরিবর্তন করে বিজেপি শাসন ক্ষমতায় আসতে চায়, সেহেতু সেখানে রাজ্যপাল এমন একজন ব্যক্তিকে করা হয়েছে, আর.এন. রবি, যিনি আপনার রাজ্য সরকারের সঙ্গে কোঅপারেশন করে সেখানে সরকার চালানোর দায়িত্বের কথা ভুলে গিয়ে নন কোঅপারেশন শুরু করেছিলেন। রাজ্যের বিধানসভাতে পাশ হওয়া বিল যখন রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়, রাজ্যপাল অনুমোদন না দিয়ে সেটাকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন। বিধানসভা একে পুনর্বিবেচনা করে, অর্থাৎ আবারও পাশ করে পাঠায়। রাজ্যপাল দীর্ঘদিন ঝুলিয়ে রাখার পরে সেই বিলগুলোকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন এবং রাষ্ট্রপতিও ঝুলিয়ে রাখেন। রাজ্য সরকার বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে আপিল করে। এবার রাজ্যপালের কাজ কি? রাজ্যপালের কাজ রাজ্য সরকারের কাজগুলোকে বাধা দেয়া না, কিন্তু তিনি নিয়মতান্ত্রিক প্রধান, তিনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না। কোন রাজ্যের রাজ্যপাল কিন্তু নির্বাচিত প্রতিনিধি না। রাজনৈতিকভাবে বললে যে রাজনীতিতে যিনি ব্যর্থ হন তাকেই মূলত রাজ্যপাল বানানো হয়, এটা হলো পলিটিক্যাল কথা। আর একটা হলো সাংবিধানিকভাবে তিনি রাজ্যের মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী কাজ করবেন। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন যদি হয়, যেমন ধরেন কোন রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়ল, রাজ্যপাল নিশ্চিন্ত হলেন যে সেখানে সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা চলছে না, তখন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসন জারি করা, অর্থাৎ সংবিধানের আর্টিকেল 356 জারি করার জন্য সুপারিশ করতে পারেন। আর এছাড়া রাজ্যপাল কিছু ক্ষেত্রে রাজ্যপালের বিশেষ অধিকারও রয়েছে, যেমন উপজাতিদের উন্নয়নের জন্য মহিলাদের উপরে যদি কোনো অন্যায় হয় সেক্ষেত্রগুলো, এরকম ক্ষেত্রগুলো বাদ দিলে রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার আপনার সুপারিশ অনুযায়ী কাজ করবেন। তো সেখানে রাজ্যের বিধানসভাতে পাশ হওয়া বিল তার কাছে যাওয়ার পরে তিনি সেগুলোকে অনির্দিষ্টকালের জন্য আটকে রেখেছিলেন। এবার এগুলো তো দিল্লির নির্দেশ ছাড়া সম্ভব না, কিন্তু দিল্লির প্রতিনিধি, তিনি তো কোনো স্বতন্ত্র ব্যক্তি না। রাজ্যপাল ততক্ষণই রাজ্যপাল পদে আর.এন. রবি থাকবেন যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার স্যাটিসফাইড হবে যে তিনি এই পদের জন্য উপযুক্ত। যেই মাত্র কেন্দ্রীয় সরকার ঠিক করবে যে না, আর.এন. রবি এই কাজের জন্য উপযুক্ত না, অথবা তাকে এই রাজ্যে রাখার দরকার নাই,
সেই মাত্র রাষ্ট্রপতির কাছে সুপারিশ চলে যাবে, রাষ্ট্রপতি তাকে হয় ট্রান্সফার করে অন্য রাজ্যে পাঠিয়ে দেবেন অথবা তাকে দায়িত্বমুক্ত করে দেবেন। তো সেই ব্যক্তি আপনার কেন, এবার কথা হলো যে কেন এই কাজটা তিনি করেছেন। তিনি করেছেন এই কারণে যে বিলগুলোতে কি বলেছেন, রাজ্যের যে স্টেট ইউনিভার্সিটিগুলো আছে, কিছু কিছু স্টেট ইউনিভার্সিটি তিনি চ্যান্সেলর ছিলেন, নতুন বিলে তাকে আর চ্যান্সেলর থাকার দরকার নাই বলে রাজ্য সরকার মনে করেছে। তো সুতরাং সেই বিল পাশ হলে তিনি আর চ্যান্সেলর থাকবেন না, তো পুরো ক্ষমতা রাজ্য সরকারের কাছে চলে যাবে। এখন কথা হলো, রাজ্য বিধানসভার ক্ষমতা রয়েছে রাজ্যের ইউনিভার্সিটি নিয়ে আপনার আইন তৈরি করার, সে তো এটা করবে। রাজ্যপাল তো কোনো স্বতন্ত্র প্রতিনিধি না, স্বতন্ত্র কেউ না, কোনো সত্তা না। রাজ্য সরকার কিন্তু স্বতন্ত্র। ফেডারেল স্ট্রাকচারে যেমন কেন্দ্র সরকার একটা স্বতন্ত্র ব্যবস্থা, রাজ্য সরকারেরও এরকম একটা ব্যবস্থা। এবার উভয় মিলে, কেন্দ্র এবং রাজ্য মিলেমিশে কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করে। রাজ্যপালের সেখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্য সরকারকে সহযোগিতা করার কথা ছিল। তিনি সেটাকে বোধহয় ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন যে আমি তো আর ভাই চ্যান্সেলর থাকবো না এখন, সুতরাং এই বিল আমি পাশ হতে দেবো না। এটা তো করতে পারেন না তিনি, তার রাজ্য সরকারের অধিকারের মধ্যে পড়ে তো। আর রাজ্য সরকারকে পুনর্বিবেচনার জন্য তিনি পাঠাতে পারেন, পুনর্বিবেচনা করে পাঠিয়ে দিলে তো তার আর কিছু করার থাকে না। এবারে সুপ্রিম কোর্ট যখন দেখলো, সুপ্রিম কোর্ট তো এটাকে মান্যতা দিতে পারে না, স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে রাষ্ট্রপতি রাজ্যপালের অনুমোদন ছাড়াই এগুলো আইনে পরিণত হয়ে যাবে এবং রাজ্য সরকার 10টা আইনের নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন জারি করে দিয়েছে। এবার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যে আদেশ দিয়েছে, সে আদেশ তো সবগুলো রাজ্যের, সবগুলো আপনার রাজ্যপালের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এবার তামিলনাড়ুর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, যিনিও নিজেকে অনেকটাই মানে স্বতন্ত্র একটা সত্তা হিসেবে ভাবতে শুরু করে দিয়েছিলেন, ওনার জন্যও তো এটা মানে অ্যাপ্লিকেবল। এটা ত্রিপুরার রাজ্যপালের জন্য অ্যাপ্লিকেবল, আসামের রাজ্যপালের জন্য অ্যাপ্লিকেবল, উত্তরপ্রদেশের রাজ্যপালের জন্য আপনার, বা যেখানে যেখানে বিরোধী দলগুলোর পরিচালিত সরকার রয়েছে সেখানকার রাজ্যপালের জন্য আপনার প্রযোজ্য। তাহলে আলটিমেটলি লাভটা কি হলো? আমার যে সমস্ত নতুন নতুন নব্য বিজেপি হওয়া বন্ধুরা মাঝে মাঝে কমেন্ট করেন, তাদেরকে আমি বলি একবার যে সত্যি সত্যি যদি নিজের দলটাকে ভালোবাসেন, আপনারা ভালোবাসার অধিকার রয়েছে এবং ভালোবাসেন, আমি বলি, কিন্তু কে কয়জন ভালোবাসেন সেটা তো সন্দেহের ব্যাপার। আমি তো জানি, এগুলো তো আমি দেখেছি, তবুও ধরে নিলাম যে ভালোবাসেন নিজের দলকে। যদি ভালোবাসেন তাহলে এবার ভাবেন তো, অতিবার বেরোনা ঝড়ে উড়ে যাবে প্রবাদ শুনেছেন তো। কোন ক্ষেত্রেই কোন শাসক দলের কি এতটা অহংকারী, এতটা উদ্ধত হওয়া উচিত যে তার বিরুদ্ধে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে এই ধরনের আদেশ দিতে হয়? এটা কি কেন্দ্র সরকারের জন্য লজ্জার ব্যাপার না? এটা কি এনডিএ এর জন্য চরম অস্বস্তির না? এটা কি বিজেপির ছবিটাকে কলঙ্কিত করছে না রাজনৈতিক ভাবে? এবং এর ফলে আগামী দিনে এই কাজগুলো তার করতে পারবে না। না, এটা তো আদেশ হয়ে গেল, এখন সুপ্রিম কোর্টের আদেশও তো আইন, তো সুতরাং এটা করতে পারবে না। তাহলে এবং জনগণের সামনে যে ছবিটা গেল, যে ছবিটা তৈরি হচ্ছে, যে বার্তাটা গেল, সেটা তো বিজেপির জন্য ভালো গেল না বার্তাটা। আগামী দিনে ধরেন ভারতবর্ষের সরকার চেঞ্জ হলো, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রে তো কেউই অনন্তকালের জন্য শাসন ক্ষমতা আসে না। কংগ্রেসও একটা সময় মনে করেছিল, কংগ্রেসের অনেক নেতারা, যে তারা বোধহয় এইভাবেই সারা জীবন ক্ষমতায় থাকবেন, থাকেননি তো। আজকে কংগ্রেস এমন একটা অবস্থাতে আছে, কংগ্রেস আগামী 10 বছরের মধ্যে কংগ্রেস একা শাসন ক্ষমতায় আসবে, এটা যদি কেউ ভেবে নেন তাহলে আমি বলবো পৃথিবীতে সবচেয়ে বড় মূর্খ সেই ব্যক্তি। এলে ক্ষমতা আসতে পারবে, কিন্তু ইন্ডিয়া জোটের অন্য সহযোগীদের সঙ্গে নিয়ে একমাত্র ক্ষমতায় আসতে পারবে। হতে পারে 15, 20, 25 বছর পরে হতে পারে যে কংগ্রেস একা আবার ঘুরে দাঁড়িয়ে একা ক্ষমতায় আসতে পারে, কিন্তু আগামী 10 বছরের মধ্যে তো এটা অসম্ভব একেবারেই। তো এবার ধরেন ক্ষমতায় চলে এলো, ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে এলো, এই যে উদাহরণগুলো বিজেপি তৈরি করে যাচ্ছে, সেগুলো তারাও তো সেগুলো তখন দেখিয়ে দেখিয়ে আরো হয়তো ব্যাপকভাবে তখন ক্ষমতার অপব্যবহার করবে, সেগুলো হয়তো বিজেপির বিরুদ্ধে যাবে, তখন তার ভোগান্তি আপনাদের ভুগতে হবে না? তো এইটা এই আপনাদের দলের নেতারা ক্ষমতার অহংকারে যদি এই রকম কাণ্ড কারখানা করেন, তারা তো চলে যাবেন কিছুদিন পরে, রিটায়ার্ড হয়ে বাড়িতে চলে যাবেন। প্রধানমন্ত্রী তো শেষ হয়ে গেলে, বয়স হয়ে গেছে, বুড়ো মানুষের পরে
বাস নিজের হয়তো না হলে হিমালয়ে চলে যাবেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বয়স আছে ঠিক আছে, না হলে অনেক টাকা পয়সা টয়সা সবই তো আছে, বাড়িতে থাকবেন আরামে, সিকিউরিটি থাকবে, সরকারি বাংলো টাংলো থাকবে, সবকিছু থাকবে, আরামে আসি তো তারা থাকবেন। আপনাদের জন্য তো এটা বিরাট বড় সমস্যার ব্যাপার না? এই কারণে অন্যায় যদি আমাদের বাংলাতে এই কথাগুলো প্রচলিত আছে, অন্যায় করলে নিজের বাপ কেউ ছাড়ে না। তো সুতরাং অন্যায়কে কোনোদিন সমর্থন করতে নাই, সে যত প্রিয়জনই অন্যায় করুক। কারণ প্রিয়জন যদি, আপনার প্রিয়জন যদি অন্যায় আজকে অন্য কারোর সঙ্গে করছে, তো কালকে সে তখন নিশ্চিত হয়ে যাবে যে সে অন্যায় করলেও তার প্রিয়জনরা তাকে অন্ধভাবে সমর্থন করে, তখন সে কিন্তু তার প্রিয়জনদের সঙ্গে অন্যায় করতে শুরু করবে। কারণ সে জানে যে তার প্রিয়জনরা তো অক্ষম, অযোগ্য, অপদার্থ, অন্ধ। তো সুতরাং তাদেরকেও যদি পায়ের নিচে দাবানো হয় তাহলেও তারা আওয়াজ করতে পারবে না। তো সুতরাং তখন কিন্তু অন্যায়ের শিকার সবচেয়ে বেশি প্রিয়জনরা হয়। শত্রুরা তো চিৎকার করতে পারে, আর্তনাদ করতে পারে, নিন্দা করতে পারে, সমালোচনা করতে পারে, বিদ্রোহ করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু মিত্ররা কিভাবে করবে? মিত্ররা তো গোলাম হয়ে গেছে, তাদের তো টু শব্দটি করার ক্ষমতা নেই। কারণ তারা সমর্থন করতে 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 পদলেহন করতে 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 তাদের সমস্ত শক্তি তো পদলেহনেই তো শেষ করে দিয়েছে। যখন তাদের সঙ্গে অন্যায় হচ্ছে তখন তো আওয়াজ করার মতো না, আর তাদের শক্তি নেই, সামর্থ্য নেই, তখন তাদের গলা দিয়ে আর আওয়াজ বেরোয় না। তো তখন তো তাদের এইভাবেই পদবিষ্ট হয়ে রাজনৈতিকভাবে দমন পীড়নের শিকার হয়েই তাদের বাকি জীবনটা শেষ করতে হয়। এই কারণে আমি বলি, এটা সবার জন্য আমার পরামর্শ, আপনি সিপিএম সমর্থক হন, কংগ্রেস সমর্থক হন, বিজেপি সমর্থক হন, তৃণমূল কংগ্রেস সমর্থক হন, অন্য যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, আপনার দলের সরকার, আপনার দলের নেতারা যদি অন্যায় সিদ্ধান্ত নেয়, অন্যায় করে, অন্য কারোর সঙ্গে যদি অন্যায় বা অপরাধ করে, তাহলে কোনোভাবে তাকে সমর্থন করবেন না। মনে রাখবেন, এটা সাইকোলজি। সে প্রথম আপনার শত্রুর সঙ্গে, আপনার অপছন্দের ব্যক্তির সঙ্গে অন্যায় করবে, এরপর সে অন্যায়টা আপনার বিরুদ্ধে করবে। এ কারণে শুভস্য শীঘ্রম, শুরুতেই তাকে আটকে দিন, শুরুতেই তার সমালোচনা করুন, শুরুতেই তার বিরুদ্ধে আওয়াজ তুলুন, শুরুতেই তাকে সতর্ক করে দিন, শুরুতেই তাকে সংশোধনের সুযোগ দিন। অন্যথায় সেটা কিন্তু আপনার দিকে বুমেরাং হবে। আমার এই পরামর্শ আপনাদের সবার জীবনে বিরাট বড় পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আনতে পারে যদি আমার কথাটাকে আপনারা গ্রহণ করেন। না করলে আমার কিচ্ছু আসে যায় না, জীবন আপনাদের, ক্ষতি আপনাদের হবে। বুঝতে পারছেন কিনা সেটা আপনাদের মগজের ক্ষমতার উপর নির্ভর করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করেন, নিজেদের মতামত দেবেন, আর একটা শেয়ার করবেন। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটাও করবেন, আপনাদের প্রিয়জন হিসেবে। এটা আপনাদের কাছে আমার দাবি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।